হ্যালো এভরিবডি, আজকে ক্লাস স্টার্ট করব। কারা কারা ক্লাসে এখন অ্যাক্টিভ আছো একটু জানিয়ে দাও। সন্দীপ আছো, শুভজিৎ পল হ্যাঁ এসছে, আছি আছি বাসব দত্তা, অলোক প্রধান, শুভশ্রী, একটু সবাই একবার রিপ্লাই করো। আছি আছি হ্যালো ওকে, আজকের টপিকটা খুব ইম্পর্টেন্ট হবে, প্রেসি। দেখো, প্রেসিতে একটা জিনিস যে প্রবলেমটা হবে, টাইমের প্রবলেম। আর স্পেশালি যদি পিএসসি ক্লার্কশিপ মেন্সের কথা বলি, টাইম খুবই কম পাবে প্রেসি লেখার জন্য। মানে সবচেয়ে বেশি টাইম তোমাকে প্রেসিকে অ্যালট করতে হবে, কারণ প্রেসিতে সবচেয়ে বেশি টাইম খাবে। বাকি ট্রান্সলেশন ধরো লিখে দিলে, রিপোর্ট রাইটিং সবচেয়ে কম টাইম লাগলো, কিন্তু প্রেসি। আর আমি প্রিভিয়াস ইয়ার যা ঘাটলাম, যদিও বেশি অ্যাজ সাচ কিছু প্রিভিয়াস ইয়ার নেই, 14 আছে, 16, 19 এবং তারও আগের বছর, তার আগের বছর গেলে আর প্রেসি পাবে না, তখন আর প্রেসি এক্সিস্ট করতো না। তো লাস্টের অ্যাপ্রক্সিমেটলি দুখানা প্রিভিয়াস ইয়ার পেপারই আছে, দুটোতেই প্রেসিগুলো অনেক বড় বড়। মানে ডাব্লিউবিসিএস মেন্সে যত বড় আসে তত বড়ই কিন্তু পিএসসি ক্লার্কশিপ এসছে, ঠিক আছে? তো এটা কিন্তু আশঙ্কাজনক, অত বড় জিনিসকে প্রেসি করতে গেলে অনেক বেশি সময় লাগবে। তো দু রকমের প্রেসি স্ট্র্যাটেজি বলবো, দুটো টাইপের প্রেসি হয় সেটাও বলবো, মন দিয়ে ক্লাসটাকে দেখো। স্ক্রিন শেয়ার করবো, দেখতে পাচ্ছ কিনা বলবে। স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। অলরেডি এইখানে কিছু কিছু স্লাইডের ওপর অলরেডি একটা ভিডিও বানানো আছে ব্রাইট একাডেমি চ্যানেলে, ঠিক আছে? হয়তো তোমাদের মধ্যে কেউ দেখেছো বা দেখোনি। এনিওয়েজ, পুরোটাই আজকে ক্লাসে একবার রিপিট করবো, যেহেতু প্রেসির জন্য আজকে ইন্ট্রোডাকশন ক্লাস, এবং তাছাড়াও কিছু এক্সট্রা জিনিসও তুমি এখানে পাবে। প্রথমে বলবো হাউ টু রাইট। সবাই আমরা, আই গেস সবাই আমরা জানি। প্রথম ক্যালকুলেট করবো আমরা 1/3। কিভাবে ক্যালকুলেট করব? ফার্স্ট লাইন আমরা গুনবো, তারপরে ওটাকে কি করবো, আমরা মাল্টিপ্লাই করবো উইথ দ্য নাম্বার অফ লাইনস, তারপরে ওটাকে আমরা ডিভাইড বাই 3 করে দেবো, ঠিক আছে? এই করে আমরা সিম্পল ভাবে খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করবো যে কতগুলো ওয়ার্ডের মধ্যে আমাকে লিখতে হবে। স্টেপ 2, যখন আমি পড়বো, ঠিক আছে, তখন পড়তে 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 আমরা আন্ডারলাইন পয়েন্টগুলোকে, যদি ইম্পর্টেন্ট আমরা এ করি, ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে আমরা আন্ডারলাইন করবো। এই পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? যদি একবারে আমরা না বুঝতে পারি, আমরা দুবার পড়বো কি প্রেসিকে, কিন্তু সবসময় পরীক্ষার টাইমে খেয়াল রাখবে ঘড়িটা, ঠিক আছে? আর একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে দেখবে পিএসসি ক্লার্কশিপের মেন্সের পেপার একটা জিনিস লেখা থাকে, ডু নট মিক্স গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি। মানে তুমি যদি ভাবো আমি ইংলিশের দুটো আগে করে নিলাম, বাংলা দুটো আগে করে নিলাম, এরপর প্রেসি নিয়ে বসলাম, ইংলিশেরও প্রেসি বাংলারও প্রেসি, তাহলে কি হবে? যেহেতু লিখে দিয়েছে ডু নট মিক্স, তোমার নম্বর কেটে নেবে। তো একটা জিনিস আমি কি আইডিয়া দিতে পারি সবচেয়ে ভালো, আগে ইংলিশের ইংলিশ বা বাংলা যাই হোক, রিপোর্টের ট্রান্সলেশনটা করে নাও, নিয়ে দুটো করে পৃষ্ঠা ছেড়ে দাও, দুটো করে পৃষ্ঠা ছেড়ে দিয়ে পরেরটায় চলে যাও, এবং একদম লাস্টে ব্যাক করে প্রেসি করবে, বাংলা এবং ইংলিশ দুটোই, ঠিক আছে? দুখানা পেজ ছেড়ে দেবে, ধরো তোমার একটা পেজই লাগলো, বাকি পেজটাকে কেটে দেবে, পেন দিয়ে ক্রস করে দেবে, ঠিক আছে? কেটে দিয়ে বেরিয়ে যাবে। আমার মনে হয় এটা করলে সবচেয়ে ভালো হবে। আচ্ছা, এবং স্টেপ 3 তো দেখতেই পাচ্ছি, ইম্প্রোভাইজ, ঠিক আছে? ইম্প্রোভাইজটা কি? ইম্প্রোভাইজ মানে বিভিন্ন পয়েন্ট দিয়ে একটা নতুন জিনিস বানানো, সেটাকে বলা হবে ইম্প্রোভাইজ। আচ্ছা, একটা কথা আমি জিজ্ঞেস করি, এই যে স্ক্রিনে এই পেসিটা দেখতে পাচ্ছ, এর উপরে অলরেডি আমার পার্সোনালি 2-3টে ভিডিও বানানো আছে। এই এখন যারা ক্লাস করছো তোমাদের সবারই কি এই কটা এটা দেখা হয়ে গেছে? আমার এই ক্লাসটা ইউটিউবে আছে, যদি দেখা না হয়ে গিয়ে থাকে তাহলে আমি কন্টিনিউ করবো, নাহলে স্কিপ করে বেরিয়ে যাবো। এই ওয়েস্ট এবং ওরিয়েন্ট নিয়ে একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রেসি আছে, যে ডব্লিউবিসিএস মেন্স প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। কন্টিনিউ করো কি কন্টিনিউ করবো বুঝলাম না। এইটাই কন্টিনিউ করো। ওকে, পুরোটা এটা ডিসকাস করবো, তাহলে ক্লাস অনেকক্ষণ চলবে, ধৈর্য ধরে শোনো। দেখো, এখানে একটা কোয়েশ্চেন বলেছে, মোটামুটি ছোট, ঠিক আছে? প্রেসি দেখতে গেলে ছোট, এর পরের প্রেসি দেখাবো পিএসসি ক্লার্কশিপ আর প্রেসি এর থেকে বড়, ঠিক আছে? সবার আগে আমি রিড করি। ইফ দ্য ওয়েস্ট ওয়াজ কনসিডার্ড দ্য প্লেস অফ হিস্টোরিক্যাল প্রোগ্রেস এন্ড সাইন্টিফিক ডেভেলপমেন্ট, তার একটু স্ক্রিন এটা বড় করে দিই, সবাই দেখতে পাবে।
আচ্ছা সবার দেখা যাচ্ছে তো স্ক্রিনে? If the Yes, sir. West was considered the place of historical progress and scientific development, then the Orient was deemed remote from the influence of historical change. ঠিক আছে, এতটুকু হলে প্রথম লাইন। মানে এখানে একটা জিনিস প্রথমে তো সবাই জানা উচিত ওরিয়েন্টে কি জিনিস, ঠিক আছে? ওরিয়েন্ট মানে ইস্ট, মানে এই সমস্ত ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, মিডল ইস্ট, তারপরে আমাদের ওই ভিয়েতনাম, মালয়েশিয়া, এই সমস্ত জায়গাগুলোকে, ঠিক আছে? এই জায়গাটাকে বলা হতো ওরিয়েন্ট, ঠিক আছে? ইনফ্যাক্ট এখনো ওরিয়েন্টই বলা হয়। এবং ওয়েস্ট মানে কি, আমাদের ব্রিটিশ, আমেরিকান, এই সমস্ত জায়গাকে বলা হচ্ছে ওয়েস্ট, ঠিক আছে? আমরা কি জানি, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসতে যখনই এসছে তখনই কি হয়েছে, ওয়েস্ট কিন্তু তাড়াতাড়ি দৌড়ে এগিয়ে গেছে, আমাদের ইস্ট কিন্তু অনেক পিছিয়ে পড়েছিল। অ্যাপ্রক্সিমেটলি আমরা দেখতে পাবো যে মানে 18th সেঞ্চুরিতে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়েছে, অ্যান্ড অ্যাপ্রক্সিমেটলি 20th সেঞ্চুরিতে এসে আমাদের ইন্ডিয়া ফ্রিডম পায়। তখনও কিন্তু ইন্ডিয়া কতটা পিছিয়ে ছিল, ঠিক আছে? তো এখান থেকেই আমরা ওয়েস্ট আর ইস্টের মধ্যে ডিফারেন্সটা কিন্তু বুঝতে পারবো, এবং ওই ডিফারেন্সটা নিয়ে এই এসেটা লেখা আছে, ঠিক আছে? এবার এখানে বক্তব্য কি, প্রথমে কি বলেছে, ওয়েস্ট কে বলা হচ্ছে একটা প্লেস অফ হিস্টোরিক্যাল প্রোগ্রেস এবং সায়েন্টিফিক ডেভেলপমেন্ট, এবং ওরিয়েন্টকে কি বলা হচ্ছে, বলছে রিমোট। রিমোট মানে অনেক অনেক দূর, যে হিস্টোরিক্যাল চেঞ্জের থেকে অনেক দূর, মানে হিস্ট্রি এখানে আর চেঞ্জ হচ্ছে না, হিস্ট্রি একই আছে, ঠিক আছে? ওরিয়েন্টালিজম অ্যাজিউমড অ্যান আনচেঞ্জিং ওরিয়েন্ট, ঠিক আছে? ইট আর্গিউড। এবার বলো ওরিয়েন্টালিজম মানেটা কি? যে কোনো জিনিসের পাশে যদি আমি আইএসএম অ্যাড করে দিই, সেটা কি হবে, সেটা একটা মাইন্ডসেট হয়ে যাবে, সেটা একটা কালচার হয়ে যাবে, সেটা একটা বিলিফ হয়ে যাবে, সিস্টেম হয়ে যাবে। যেমন হিন্দুর সাথে ইজম যদি বসিয়ে দিই, কি হবে, হিন্দুইজম। এটা একটা কি হয়ে গেল, একটা সিস্টেম হয়ে গেল, একটা কালচার হয়ে গেল, একটা বিলিফ হয়ে গেল। তো ওরিয়েন্টের সাথে যদি আমি ইজম যোগ করে দিই, তাহলে কি হবে, এটা একটা সিস্টেম তৈরি হবে। তাহলে ওরিয়েন্টালিজম কি হয়ে গেল, একটা সিস্টেম হয়ে গেল। অ্যাজিউমড অ্যান্ড আনচেঞ্জিং ওরিয়েন্ট, তাহলে ওরিয়েন্টালিজমের মেন্টালিটিতে কি, ওরিয়েন্ট কোনোদিন বদলাচ্ছে না, ঠিক আছে? ইট আর্গিউড, দেখো এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট, ইট আর্গিউড। দেখো যখনই এই সমস্ত ওয়ার্ড দেখবে, আমি কি বললাম, প্রথমে পড়বে এবং ইম্পর্টেন্ট লাইনকে আন্ডারলাইন করবে। এই মুহূর্তে এখানে আমি আন্ডারলাইন করার অপশন নেই, বাট আমি মুখে বলছি ইট আর্গিউড। দেখো এই আর্গিউডটাকে আমি ভবিষ্যতে ইউজ করবো প্যাসেজে। তারপরে কি বলেছে, ইট ওয়াজ কনসিডার্ড টু বি এসেনশিয়ালি নো ডিফারেন্ট ইন দ্য 12th সেঞ্চুরি দ্যান ইট ওয়াজ ইন 18th, ঠিক আছে? মানে কি বলছে, 12 সেঞ্চুরিতে যা ছিল 18 সেঞ্চুরিতে তাই আছে। মানে দেখো প্রথম লাইনে লেখা আছে কি, হিস্টোরিক্যাল চেঞ্জ থেকে কিন্তু অনেক দূরে আছে ওরিয়েন্ট। ওরিয়েন্ট was often considered as primitive or backward, ঠিক আছে? A westerner traveling to oriental land was not just moving in space from one location to another, potentially they were also traveling back in time to an earlier world। ওর এবার ওয়েস্টার্নার মানে কি, যে ওয়েস্টে বাস করছে, ওয়েস্টার্নার, ঠিক আছে? বলছে কি, ওয়েস্টার্নার যখন ওরিয়েন্টাল ল্যান্ডে আসতো, তখন ও শুধু স্পেসে না, এক জায়গা থেকে অন্য জায়গায় আসছে না, ও এক টাইম থেকে আরে আমাদের অতীতের টাইমে ব্যাক করে যাচ্ছে, ঠিক আছে? হেন্স ইন ওরিয়েন্টালিজম, ওরিয়েন্ট এক্সিস্ট অ্যাজ টাইমলেস প্লেস, চেঞ্জলেস প্লেস, স্ট্যাটিক এবং কাট অফ ফ্রম ওয়েস্টার্ন হিস্ট্রি। মানে যত খারাপ কিছু বলা যায় ওরিয়েন্টের ব্যাপারে ভরপুর বলে দিয়েছে, ঠিক আছে? বেসিক্যালি বলছি এতটা পিছিয়ে পড়েছে, যদি যদি কোনো ওয়েস্টার্ন মানুষ এখানে আসে, সে মনে হবে যে আমরা কোনো প্রিভিয়াস একটা টাইমে চলে এসেছি, ঠিক আছে? অনেক সময় দেখবে অনেক রকম অ্যামিউজমেন্ট পার্কে আমরা যখন ঘুরতে যাই, দেখবে অনেক সময় কেভ রাইড থাকে, ভিতর থেকে আমরা ডাইনোসর ফাইনোসর দেখতে পাবো। তখন আমাদের কি মনে হয়, যে আমরা ডাইনোসরের এরায় চলে এসেছি। তেমনই বলছে ওয়েস্টার্ন লোকেরা যখন ইস্টে আসতো, তাদের কি মনে হতো, যে আমরা 200 বছর পিছিয়ে গেছি, ঠিক আছে, টাইম ট্রাভেল করেছি, ঠিক আছে? এবং ওরিয়েন্টালিজম মানে ওরিয়েন্টালিজম একটা মেন্টালিটি, একটা পয়েন্ট অফ ভিউ। এখানে কি, ওরিয়েন্ট কি, এখানে ওরিয়েন্টে কোনো টাইম পাল্টাচ্ছে না, ওরিয়েন্টে কোনো জিনিস পাল্টাচ্ছে না, এবং ওরিয়েন্ট একটা স্ট্যাটিক জিনিস। কাট অফ ফ্রম দ্য প্রোগ্রেস অফ ওয়েস্টার্ন হিস্ট্রি, ওয়েস্টার্ন হিস্ট্রি এগিয়ে যাচ্ছে, ওরিয়েন্ট একই জায়গায় দাঁড়িয়েছে, ঠিক আছে? এই হচ্ছে পুরো বক্তব্য, ঠিক আছে? প্রেসিতে যাওয়া যাক। প্রেসিতে একটা জিনিস কি, আমি আগেও বলেছি, আবার রিপিট করছি, প্রেসিতে ওপরের জিনিস নিচে লেখা যেতে পারে, নিচের জিনিস ওপরে লেখা যেতে পারে, ঠিক আছে? এবং আমাদের সবসময় কি বক্তব্য থাকবে, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে আমরা তুলে আনবো প্রেসি থেকে। দেখে নাও এখানে আমি কি লিখেছি প্রেসিতে। আচ্ছা, প্রথমে আছে প্রেসিতে কি দিতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। প্রেসিতে আমরা দেবো একখানা টাইটেল, ঠিক আছে? টু ওয়ার্ল্ডস ওয়েস্টার্ন ওরিয়েন্ট, ঠিক আছে? টাইটেলটা কি স্যাটিসফ্যাক্টরি লাগছে? একদমই লাগছে। ওটাই তো বলতে চেয়েছি, এটাই তো বলতে চেয়েছে যে ওয়েস্ট একটা আলাদা জগৎ, ইস্ট একটা আলাদা জগৎ। তো এটাকে কি লিখেছে, টু ওয়ার্ল্ডস ওয়েস্টার্ন ওরিয়েন্ট, ভালো কথা। এবার কি দেখো, প্রেসি 1/3 করতে হবে, হাইলি ডিফিকাল্ট টাস্ক। কি লিখেছি, ইট ইজ বিলিভড দ্যাট আনলাইক ওয়েস্ট, কমা, ওরিয়েন্ট ল্যাগড বিহাইন্ড ইন সায়েন্টিফিক অ্যান্ড হিস্টোরিক্যাল চেঞ্জ।
এটাই তো বলেছে। ইট ইজ বিলিভড মানে এটা কি, এটা এটা একটা বিশ্বাস, এটা তো হয়নি অ্যাকচুয়ালি, তো এটা হচ্ছে না, এটা একটা বিশ্বাস যে ওয়েস্টের তুলনায় সায়েন্টিফিক এবং হিস্টোরিক্যাল চেঞ্জে ওরিয়েন্ট ল্যাগ বিহাইন্ড করে গেছে। ঠিক আছে, ফুল স্টপ। দ্য এনলাইটেন্ড ওয়েস্ট অফেন কনসিডার্ড ওরিয়েন্ট অ্যাজ, ওয়েস্টের প্লেসে অক্সিডেন্ট ওয়ার্ডটা কি ইউজ করতে পারে? অক্সিডেন্ট, অক্সিডেন্ট একটু চেক করতে আমাকে অক্সিডেন্ট ওয়ার্ডের ব্যাপারটা। আমি বলবো প্রেসিতে না, মানে যেই যেই ওয়ার্ড গুলো দেয়া আছে প্রেসিতে, জাস্ট স্টিক টু দোজ ওয়ার্ড, ওই ওয়ার্ডের বাদিকে এদিক ওদিক যেও না। ঠিক আছে, প্রেসিতে অলরেডি ওয়ার্ড দেয়া আছে, ওই ওয়ার্ডটাকে তুলে দাও। আচ্ছা, তারপরে কি, দ্য এনলাইটেন্ড ওয়েস্ট অফেন কনসিডার্ড ওরিয়েন্ট অ্যাজ প্রিমিটিভ কমা ব্যাকওয়ার্ড অ্যান্ড ক্লেম ইট টু বি নো ডিফারেন্ট অ্যান্ড 12th and 18th সেঞ্চুরি। ঠিক আছে, একটা ফুল স্টপ মিসিং চলে গেছে। ঠিক আছে, পিছনে লাস্টে ফুল স্টপ বুঝবে। তার মানে বলো এবারে এখানে বক্তব্যটা কি? দেখো, আমার প্রেসিটা পড়ে প্রত্যেকটা পয়েন্ট কি কভার হলো? হলো কি? দেখো একটা জিনিস, ওরিয়েন্টের হিস্টোরিক্যাল চেঞ্জ হচ্ছে না, ওরিয়েন্ট পিছিয়ে পড়েছে, ওরিয়েন্টে অনেক পিছিয়ে গেছে। এই একটাই জিনিস প্রেসিডে কবার লেখা ছিল? 4বার বা 5বার লেখা ছিল। তো আমার কি প্রয়োজন এই একটাই জিনিসকে 5বার লেখা? যে 5বার লেখা আছে মানে আমি 2বার লিখবো প্রেসি করে? ঠিক আছে, একদমই না। একবারই একটা জায়গায় লিখে ছেড়ে দাও, ভুলে যাও। তাহলে দেখো, ইট ইজ বিলিভড, ঠিক আছে, বিশ্বাসটাকে আমি দিলাম। ওয়েস্টেজ থাকে ওরিয়েন্টের কম্পারিজন করলাম, হিস্টোরিক এবং সায়েন্টিফিক চেঞ্জে পিছিয়ে পড়েছে, লিখে দিয়েছি পুরোটা। সেকেন্ড প্যারাগ্রাফে চলে এসো। দ্য এনলাইটেন্ড ওয়েস্ট একটা লাইনে লেখা ছিল, কি কনসিডার করছে? ওরিয়েন্টকে প্রিমিটিভ ব্যাকওয়ার্ড, এটা অন্য লাইনে লেখা আছে। এবং ক্লেম ইট টু বি নো ডিফারেন্ট ইন 12 and 18th সেঞ্চুরি, এটা অন্য লাইনে লেখা আছে। ঠিক আছে, আমি স্লাইডে আবার ব্যাক করে দেখিয়ে দিচ্ছি কোনটা কোথায় লেখা আছে। দেখে নাও, ক্লেম ইট টু বি নো ডিফারেন্ট ওপরে লেখা আছে, প্রিমিটিভ অ্যান্ড এনলাইটেনটা মাঝখানে আছে, আর এবং প্রিমিটিভ ব্যাকওয়ার্ডটা নিচে আছে। তো এন্ড অফ দ্য ডে আমি কি বললাম, যে আমি ওপরের পয়েন্ট নিচের পয়েন্ট সমস্ত আমাকে কি করতে হবে, পয়েন্টগুলোকে বার করতে হবে, ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে বার করতে হবে, বার করে একটা নতুন লাইন বানাতে হবে যেখানে সবকটা পয়েন্ট আছে। এটাই হচ্ছে প্রেসি। প্রেসি মানে যে ওপরের লাইনটা ওপরে থাকবে, নিচের লাইনটা নিচে থাকবে, এমন কোনো মানে নেই। এবং ওয়ান্স এগেন, তাড়াহুড়োতে স্পেলিং ভুল করবে না। ঠিক আছে, মেক শিওর যে তুমি একটা এ বানিয়ে নেবে, কি বলে, রাফ রাফ ওয়ার্ক করবে। ঠিক আছে, আমি সবাইকে বলবো রাফ ওয়ার্ক করছে, ক্লার্কশিপ মেন্সই হোক না কেন, অন্য জায়গায় সময় বাঁচাও, এখানে রাফ ওয়ার্ক করো। এইটুকু একটা ছোট্ট প্যাসেজের ওপর ডিপেন্ড করবে তোমার 10-15 নম্বর। ঠিক আছে, তো রাফ ওয়ার্ক করে নাও। রাফ ওয়ার্কটাকে ফেয়ার করতে কতক্ষণ সময় লাগবে? 20 সেকেন্ড 30 সেকেন্ড, তার তো বেশি সময় লাগবে না রাফ ওয়ার্কে ফেয়ার করতে। কিন্তু রাফ ওয়ার্কে যা কাটাছেড়া করার করে ফেলো। এবার 1 মিনিট টাইম নিয়ে ফেয়ার করে নাও, কোনো সমস্যা নেই। এবং রাফ ওয়ার্কটাকে ভালো করে কেটে দেবে, যেন কেউ ভুল করে রাফ ওয়ার্কটাকে কারেকশন না করে ফেলে। এবং রাফ ওয়ার্কে কোনো কোয়েশ্চেনে নাম্বারিং দেবে না। ঠিক আছে, অ্যান্ড অবভিয়াসলি মেক শিওর যে তুমি প্রেসিড টাইটেলটা দিচ্ছ। ঠিক আছে, রিসেন্ট এক্সামসে পিএসসি কিন্তু প্রেসি শিট দেয়নি। ঠিক আছে, প্রেসি শিটে কি হয়, টাইটেল দেওয়ার একটা গ্যাপ থাকে। তো আমরা কোনোদিন ভুলতে পারবো না, উই ক্যানট মেক দ্য মিস্টেক যে আমরা টাইটেল দিলাম না। কিন্তু প্রেসি শিট যদি না দেয় কি করবো আমি? তখন তো আমাকে এক করতে হবে, টাইটেল দিতে হবে। ঠিক আছে, এবং যে বসে বসে আমি যদি পিএসসি ক্লার্কশিপের কথা বলছি, ধরো প্রেসি শিট দিল না, আমি কি বসে বসে স্কেল দিয়ে ডাক্তার আনবো 1 2 3 4 করে? আমার সময় বেরিয়ে যাবে, দরকার নেই। মেন্টালি আমি জানি এই ওয়ার্ড আমাকে কাউন্ট রাখতে হবে, সেই ওয়ার্ড কাউন্টে এইভাবে ডাইরেক্ট লিখে দাও। ঠিক আছে, ওই স্কেল দিয়ে বসে বসে লেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, ওয়ার্ড কাউন্ট মিলেছে কি মেলেনি সেটা চেক করা টিচারের দায়িত্ব, তোমার দায়িত্ব না যে তুমি স্কেল দিয়ে ক্যালকুলেশন করে টিচারকে দেখাবে যে আমি ওয়ার্ড কাউন্ট রেখেছি। ঠিক আছে, তুমি তোমার ওয়ার্ড কাউন্ট করবে এবং নিচে ব্র্যাকেটে গোল দিয়ে লিখে দেবে। ধরো 30 ওয়ার্ড, এখানে ধরো ধরে নিলাম 20 ওয়ার্ড, নিচে লিখবে 20 ওয়ার্ড লিখে গোল করে দেবে। ঠিক আছে, এমন করে লিখবে না যে এটা প্যাসেজের পার্ট হয়ে গেল। ঠিক আছে, একটু নিচে 20 ওয়ার্ড লিখে গোল করে দেবে, ঝামেলা মিটে গেল। তো এটা একটা ডব্লিউবিসিএস লেভেলের টাফ হয়ে গেল। এবার আসছি ইম্পর্টেন্ট জিনিসে। আচ্ছা সরি, আচ্ছা আমার প্রেসিটা এখনো শেষ হয়নি। ঠিক আছে, প্রেসির এখানে লাস্ট পার্টটা আছে। ইট ইজ রিডিকুইল্ড দ্যাট এ ওয়েস্টার্ন ট্রাভেলার, ঠিক আছে, ট্রাভেলিং টু ইস্ট, এখানে ওয়েস্টার্ন ট্রাভেলারের জায়গায় আমরা ওয়েস্টনারও লিখতে পারি, ওয়েস্টনার, যেখানে এখানে দিয়ে দিয়েছিল ওয়েস্টনার লিখে দিই। ঠিক আছে, ওয়েস্টনার, দ্যাট এ ওয়েস্টনার ট্রাভেলিং টু ইস্ট, ইস্টের জায়গায় আমি ওরিয়েন্টও লিখতে পারি, ইজ মুভিং ব্যাকওয়ার্ডস ইন টাইম। ঠিক আছে, টু এ টাইমলেস চেঞ্জলেস অ্যান্ড স্ট্যাটিক প্লেস। ঠিক আছে, দেখো এটাও কিন্তু তাই কিন্তু বলেছে। ঠিক আছে, আমার কোয়েশ্চেনে কিন্তু ওটাই বলেছিল। কি বলেছিল? এই যে
ওয়েস্টনার ট্রাভেল করছে ব্যাক ইন, নট অনলি ব্যাক ইন স্পেস বাট অলসো ব্যাক ইন টাইম। এটাই দিয়ে দিয়েছে, দেখো এখানে লাইনে দিয়ে দিয়েছে, এবং লাস্টে দিয়ে দিয়েছে কি টাইমলেস, চেঞ্জলেস এন্ড স্ট্যাটিক প্লেস। ঠিক আছে, তো আমি কি করেছি, আমি ওপরের লাইন নিচের লাইনকে কিন্তু জুড়ে দিয়েছি, আমাকে জাস্ট পয়েন্টগুলোকে তুলতে হবে। ঠিক আছে, লাইন আমি নিজের লাইন নিজে বানিয়ে দেবো। It is ridiculous that a westerner traveling to east is moving backward in time to a timeless, changeless and static place. হয়ে গেল। ঠিক আছে, এখানে আমি পজ করব জাস্ট টু আস্ক, এইখানটা দেখে কে কি শিখতে পারলে, এইটুকু আমি জিজ্ঞেস করব, কে কইটুকু শিখতে পারলি এইটুকু দেখে, এই প্রেসি থেকে কি বুঝতে পারলে, বোঝাও আমাকে একটু বলো, কোন কোন পয়েন্টগুলো আমি তুললাম এখান থেকে বলো। সব্যসাচী বলো, বা বাসব দত্ত বলো, শুভজিৎ পাল বলতে পারো, যে ইচ্ছা বলো, জাস্ট ছোট দু তিনটে পয়েন্টের আন্ডারে কি বুঝলাম, সামারাইজ। স্যার একই লাইনগুলোকে এক জায়গায় করে দিলেন, যেগুলো আলাদা আলাদা জায়গায় ছিল একইভাবে লেখা। ঠিক, প্রথম তো যেই জিনিস তিন জায়গায় লেখা আছে একই জিনিস এলিমিনেট করে একটাই জায়গায় লিখবো আমি, আমার দরকার নেই তিন জায়গায় লেখার। একটা পয়েন্ট খুব ভালো তুললো সব্যসাচী, নেক্সট বলো। ইম্পর্টেন্ট পয়েন্টগুলো জিজ্ঞেস করে লিখেছে, মিনিংটা যেন চেঞ্জ, কি কি যেন চেঞ্জ না হয়, মিনিংটা যেন চেঞ্জ না হয়, একদম মিনিং। আমার প্রেসিতে কেউ কম্প্যাক্ট দেখেছো ওয়েতে লিখতে হবে। আমার প্রেসিতে কোথাও কোনো মিনিং চেঞ্জ হয়েছে? এটাই বলতে চাইছি, আমি অন্য কিছু বলেছি? হয়নি। স্যার না ঠিক আছে, স্যার। আই মেড শিওর যে, আর এই প্রেসিটা যে আমি লিখেছি প্রচুর সময় নিয়ে লিখিনি, WBCS এ 8 ঘন্টা 40 মিনিট টাইম পাওয়া যায় প্রেসি লেখার জন্য, বাট এটা আমি হার্ডলি 2 থেকে 3 মিনিট লেগেছে, খুবই ইজি ছিল প্রেসিটা, খুবই ইজি ছিল। ঠিক আছে, এবার আরেকটা জিনিস যেটা কি হলো, চ্যাটে লিখেছে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো জিজ্ঞেস করে লিখেছি, এইটা ইম্পর্টেন্ট, তোমাকে বুঝতে হবে কোন পয়েন্ট ইম্পর্টেন্ট কোন পয়েন্ট ইম্পর্টেন্ট না, পুরোপুরি তোমার মেন্টালিটি অনুযায়ী ডিপেন্ড করছে। তো এখানে বুঝতে পেরেছো যে মানে ভারী ভরকম অপমান করে ফেলেছে, টাইমলেস, চেঞ্জেস, স্ট্যাটিক প্লেস, মুভিং ব্যাক ইন টাইম, হ্যানা ত্যানা যা পেরেছে লিখে দিয়েছে। ঠিক আছে, তো ওখান থেকেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে তুলে নিয়ে, যে পয়েন্টগুলোকে তুললে 5টা পয়েন্ট তুললে, এবার একটা লাইন ভাবো নিজের মাথায়, কোন লাইনে আমি 5টা পয়েন্টকে পরপর ঢুকিয়ে দিতে পারবো, ব্যাস হয়ে গেল, আমার ঝামেলা মিটে গেল। এবার বলি প্রেসি টাইপ 2। ঠিক আছে, যেটা কিন্তু ইংলিশের এই পিএসসির পরীক্ষায় দেখা যায় না, কিন্তু আমি বলছি না যে আসতে পারে না। ঠিক আছে, পিএসসির পরীক্ষায় বেঙ্গলি পেপারে কিন্তু এটা এই টাইপের প্রেসি দেখা যায়, কিন্তু এখন অবধি আমি ইংলিশ পেপারে দেখিনি। কি বলেছে দেখো, মরাল বেস প্রেসি মানে কি, ওই অতি লোভে তাঁতি নষ্ট এরকম টাইপের গল্প। ঠিক আছে, যদি গল্প দিয়ে কি হয়, মোরাল স্টোরিতে কি হয়, একটা গল্প দেওয়া হয়, লাস্টে বলা হয় মোরাল অফ দ্য স্টোরি আমরা কি জানতে পারলাম, এটাই বলে মোরাল অফ দ্য স্টোরি। এখানে কি হবে, জেনারেলি এই সমস্ত নীতি কথা বা আমাদের মোরাল বেসড স্টোরি খুবই ছোট ছোট হয়, খুবই ছোট হয়, এবং সেই স্টোরির কি হয়, দুটো পার্ট হয়, একটা স্টোরি বলা হচ্ছে, সেকেন্ডেরটা মোরাল বলা হচ্ছে। আমার সমস্যাটা কি, এটাকে যখন আমি 1/3 করতে যাব, 1/3 মানে কিন্তু খুবই কম, 33%, তখন আমি কি করব, আমাকে এতটাই ছোট লাইন হয়ে যাবে, আমি সেই স্টোরিটাকে ঢোকাতেই পারবো না। আমার কাছে তখন কি হবে, আমি টানাটানির মধ্যে পড়ে যাব, নয় স্টোরি ঢোকাবো নয় মরাল ঢোকাবো, এরকম অবস্থা পড়বে। তখন আমি কি করব, আমার জন্য ভাববো আমি কোনটা বেশি ইম্পর্টেন্ট, স্টোরিটা ইম্পর্টেন্ট নাকি মরালটা ইম্পর্টেন্ট। আমি বলবো মরালটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রথমে শুধুমাত্র মরালটুকু লিখে রাখো, জাস্ট মরালটুকু লিখে প্রেসি এন্ড করে দাও, এইটুকু। এবার যদি চান্স পাও, ইন কেস যদি চান্স পাও বেশি কিছু লেখার, তাহলে স্টোরিটাকে একটু একটু ঢোকাতে পারো। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল নেক্সট স্লাইডে অ্যাড করেছি, দেখে নিতে পারো। ওয়ান ডে কমা, এ হাংরি ফক্স saw a bunch of grapes hanging from a vine, full stop. He jumped several times to reach them but failed, full stop. Tired and disappointed, he walked away, comma, saying, the grapes are probably sour anyway, full stop. ব্যাস হয়ে গেল। এখানেই কি লেখা আছে, moral of the story, comma quotation, it is easy to despise what you cannot have. এটা কি হলো, এটা একটা moral based story হয়ে গেল। ঠিক আছে, যে আঙ্গুর ফল টক। ঠিক আছে, পাতি কথা কি আঙ্গুর ফল টক, না এবার এখান থেকে কি আঙ্গুর ফল টকটা পাতি কথা, নাকি পাতি কথা লাস্ট লাইনটা মোরাল অফ দ্য স্টোরি, কোনটা
বেশি ইম্পর্টেন্ট, লাস্ট লাইনটা ইম্পর্টেন্ট, মরাল অফ দ্য স্টোরিটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এবার দেখো প্রেসিতে আমি কি লিখেছি, দেখো এইটুকু ছোট্ট একটাই মাত্র প্যারাগ্রাফ, এটাকে আবার প্রেসি করবে তুমি, কতটা কম জায়গা পাবে, দেখো এইটুকু জায়গার মধ্যে আমি যা লেখা লিখেছি। We often get disappointed by our repeated failure and easily despise what we cannot have, এইটুকু, ঠিক আছে? দেখো এখানে হাংরি ফক্সটা কে, এখানে হাংরি ফক্সটা কেউ না, আমরাই হচ্ছে হাংরি ফক্স। আমরাই কিন্তু একটা আঙ্গুরের ডালা আমরা খেতে চাইছি, চেষ্টা করছি, পারছি না, তারপর আমরাই কি বলছি, আঙ্গুর ফল টক বলে আমরা হাল ছেড়ে চলে যাচ্ছি। তো এখানে গ্রেপটা কিন্তু মানে এখানে ফক্সটা হচ্ছে একটা এক্সাম্পল, ফক্সটা কে, এখানে ফক্সটা হচ্ছে আমরা সবাই, ঠিক আছে? তো এখানে কি বলবো আমি, ওটাই প্রেসিতে লিখে দেবো। মানে বেঙ্গলিতে একটা বাগধারা আছে, না না না, নাচটা জানলে উঠোন ব্যাকে, ওটা আলাদা, ওটা আলাদা, ঠিক আছে? নাচটা জানলে উঠোন ব্যাকা মানে অন্য কাউকে দোষ দিয়ে দেওয়া, ঠিক আছে? আঙ্গুর ফল টকটা আলাদা জিনিস, ঠিক আছে? আঙ্গুর ফলটা মানে যেটাকে আমি পারবো না, আমি সেটাকে একটু মানে বলবো আমার জন্য যোগ্য না, ঠিক আছে? ধরো আমি ডাব্লিউবিসিএস 3 বার দিয়ে পেলাম না, তারপর আমি কি ক্রিটিসাইজ করলাম, যে এমটিএস এর স্যালারি ডাব্লিউবিসিএস থেকে বেশি, এটা বলে আমি কি বললাম, আঙ্গুর ফল টক বলে আমি কেটে পড়লাম, ঠিক আছে? তো ওটাই হচ্ছে আঙ্গুর ফল টক, ঠিক আছে? তো এখানে কি লিখলাম আমি আবার রিপিট করি, we often get disappointed by our repeated failure। আচ্ছা স্ক্রিনে যদি কেউ না দেখতে পারো, স্ক্রিনটাকে জুম করো, গুগল মিটে জুম হয়, দেখতে পাবে। we often get disappointed by our repeated failure and easily despise what we cannot have। দেখো it is easy to despise what you cannot have, দেখো এটা কিন্তু মরালটা কিন্তু লেখা আছে, মানে আমাদের প্যাসেজেই দেয়া আছে, তো আমি ওটাকেই একটু ঘুরিয়ে ফিরে লিখে দিয়েছি, ঠিক আছে? প্রেসিতে না একটু জিনিস, প্রেসি ট্রান্সলেশন দুটোতেই নিজের ইংলিশের স্কিল কিন্তু প্রচন্ড কাজে লাগে, ঠিক আছে? আচ্ছা এবার একটা টাস্ক আমি দেবো, পিএসসি প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, তোমাদের সবার জন্য টাস্ক থাকবে, অন স্পট বসে এটাকে লেখো এবং আজকেই লিখবে, লিখে সাবমিট করবে, আমি এখনই এই করে দেবো, চেক করে দিয়ে দেবো। আচ্ছা এখানে কিন্তু আমি কিন্তু একটা মিসিং করে গেছি, কি বলে, আমাদের টাইটেলটা মিসিং হয়ে গেছে, ঠিক আছে? এখানে কি টাইটেল নিয়ে যেতে পারে বলো, একটু কেউ সাজেস্ট করো, কি টাইটেল নিয়ে যেতে পারে, বলো, সাজেস্ট করো, কি কি এখানে টাইটেল কি দিতে পারো? বলো, কেউ বলো, আচ্ছা স্যার, সাজেস্ট করো, টাইটেল কি দিতে আচ্ছা পারে? কেউ কি চ্যাটে লিখেছে কিছু? না, আচ্ছা স্যার, বলছিলাম শুধু ফেলিয়ার দিলে হবে? শুধু ফেলিয়ার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি? শুধু ফেলিয়ার লিখলে হবে? ফেলিয়ার? না, শুধু ফেলিয়ার লিখলে কি মানেটাই কি দাঁড়াচ্ছে, তুমি তো ফেলিয়ার যা ইচ্ছা হতে পারে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? আমি লিখেছি সাওয়ার ইজ দ্য টেস্ট অফ ফেলিয়ার, ঠিক আছে? বাট এখানে প্রবলেমটা কি হবে, আমার প্রেসিতে আমি কোথাও সাওয়ার ওয়ার্ডটাকে মেনশনই করিনি, ঠিক আছে? তো এখানে টাইটেলটা একটু গড়বড় হলো, লিখতে পারো টেস্ট অফ ফেলিয়ার, ঠিক আছে? এটা লিখতে পারো বা যা ইচ্ছা, বা এটা দিতে পারো we easily despise what we cannot have, যে লাস্ট টাইম ওটাকেই তুমি দিয়ে দাও, ওটাকেই টাইটেল বানিয়ে দাও, কোনো প্রবলেম নেই। প্রেসিতে ওকে স্যার। একটা ভালো জিনিস কি, তুমি টাইটেলটা তুমি প্যাসেজের ভেতরেই পেয়ে যাবে, বা তুমি প্যাসেজের বাইরে থেকেও টাইটেল ভাবতে পারো। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে নিয়ে একটা লিখতে দিয়েছিল, ঠিক আছে, প্রেসি। এবার এখানে আমি কি লিখতে পারতাম, ওয়ার্ডসওয়ার্থের ব্যাপারে যেটা প্রেসিতে লেখা আছে সেটা দিয়ে কিছু লিখতে পারতাম, বা আমি কি লিখেছি, ওয়ার্ডসওয়ার্থ যেহেতু একটা মহান কবি, আমি কি লিখে দিয়েছি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কোলন এ লিটারারি উইজার্ড, মানে এমন লিখতো মনে হতো সে জাদুঘর, মানে লেখা নিয়ে জাদুঘরই করতো, ঠিক আছে? এভাবে লিখে দিয়েছি, মানে পড়তে যেন ভালো লাগে, পাতি কথা, ঠিক আছে? আচ্ছা ক্লাসে ব্যাক করি, এবার তোমাদের টাইম আছে, দাঁড়াও আমি টাইমটা ধরে দেবো। আমার মনে হয় তোমরা কেউ এটা, যদি কেউ পড়তে না পারো এটাকে, তাহলে আমি এটাকে কি করবো, দিয়ে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যাটে পাঠিয়ে দিচ্ছি, যদি এখান থেকে স্ক্রিন থেকে পড়তে সমস্যা হয়। আমি তাই করছি, হোয়াটসঅ্যাপ চ্যাটেই পাঠিয়ে দিচ্ছি, ওটা সবচেয়ে ভালো হবে। এটা দেখবো, এটা করবে, আর টাইম কত দেবো আমি, টাইম দিচ্ছি বেশি না, 15 মিনিট টাইম দেবো আমি।
55-এ সাবমিট করবে। ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপ চ্যাটে পাঠিয়ে দিচ্ছি কোশ্চেনটা। এটা খুব দারুণ একটা কোশ্চেন, পিএসসি ক্লার্কশিপ 19-এই আসা। এই যে প্যাসেজটা তোমরা পড়বে, প্যাসেজটা হিটলারকে নিয়ে লেখা হয়েছিল। ঠিক আছে, যে হিটলারের যে স্পিচ রাইটার ছিল, এটা তার লেখা। ওকে, শুরু করো। আমি 9টা 55-এ জমা নেবো, 55-তে।